কেউ মোবাইলের সামনে, কেউ ল্যাপটপ বা ডেস্কটপের সামনে, কেউ বা টিভি স্ক্রিনের সামনে, যে যেখান থেকে যেভাবে আজকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এই ক্লাসটির জন্য আজকে বেছে নিয়েছি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10। সে অধ্যায়টার নাম হলো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়ের অনেকগুলি টপিকস আছে। একটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। বোর্ডে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন হয় তাহলে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার উপর ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে। তাইলে এত ইম্পর্ট্যান্ট টপিক্সটা আমরা অনলাইনে কিভাবে পড়বো ইউটিউবে। তো আমি আজকে তোমাদের একটা ডিফারেন্ট টাইপের ক্লাস নিব। আমার বিশ্বাস আমার এই ক্লাসের মাধ্যমে টোটাল টপিক্সটা পড়া হয়ে যাবে, যাতে বোর্ডে যে কোনো কোশ্চেন আসুক, অবজেক্টিভ আসুক, তারপরে তোমার সৃজনশীল আসুক, অ্যাডমিশনের কোশ্চেন আসুক, এই টপিক্স থেকে তোমাদের ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। কিন্তু এর জন্য আমার দুইটা শর্ত তোমাকে মেনে নিতে হবে। এক, প্রথমে টোটাল ভিডিওটা A to Z তোমাকে দেখতে হবে, তুমি যতটুকুন বুঝো, অরিড হওয়া যাবে না। নাম্বার 2, আবার দ্বিতীয় স্টেপে যখন আবার প্রথম থেকে স্টার্ট করবে, তোমার মনে করতে হবে তুমি কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে আসছো, অথবা কোনো কলেজের টিচারের কাছে পড়ছো, অথবা বাসায় টিউটর রাখছো। তুমি রাখলে যেভাবে সিরিয়াসলি পড়ালেখা করতে হয়, ঠিক সেভাবে একটা নোট খাতা তৈরি করতে হবে। প্রথমেই অধ্যায়ের নাম লিখতে হবে, তারপরে টপিক্সের নাম লিখতে হবে, কি? শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। এখন আমরা এই টপিক্সের উপরে যত ফান্ডামেন্টাল মৌলিক ব্যাপার আছে সেগুলি নিয়ে একবারে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা কোড করে করে আমি আলোচনা করব, তুমি কোড করে করে লিখে ফেলবা। এই অধ্যায়ের যে মূল প্রমাণ আছে, সেই সূত্রগুলি আমি প্রমাণ করব আমার সাথে দেখে দেখে বুঝে বুঝে। আমি যা করি, যেভাবে চিত্র আঁকি, যেভাবে লিখি, তুমি সেভাবে লিখবা। প্রমাণ করার পরে যে সমীকরণগুলি বের হবে, কোন সমীকরণের কোনটা রাশির নাম কি, সেগুলি আমি যেভাবে লিখব তুমি আমার সাথে সাথে লিখবা। তাহলে প্রমাণ হয়ে গেল, সূত্র হয়ে গেল। এখন এই টপিক্সটার উপরে আমরা ম্যাথ করতে চাই, অঙ্ক করতে চাই। এখন দেখো, ফিজিক্সের বোর্ডের অনেকগুলি বই আছে, তোমার পক্ষে এতগুলি বই আসলে ক্যারি করা পসিবল না। শাহজাহান তোফানের বই, ইসাকের বই, তারপরে তোমার তোফাজ্জল হোসেনের বই, আর অনেক বই আছে। তো আমরা যে কাজটা তোমাদের জন্য করেছি, অনেক পরিশ্রম করে অনেকগুলি বই থেকে সেই ম্যাথগুলি নিয়ে আমরা এই টপিক্সের ম্যাথগুলি সাজাইছি। তার মানে আমার এখানে এই ম্যাথগুলি করতে পারলে তোমার অন্তত ম্যাক্সিমাম বোর্ডের বইয়ের সব ম্যাথ করা হয়ে যাবে। ওকে, ম্যাথ করে ফেললা। এখন আমরা বোর্ড কোশ্চেনের দিকে তাকাবো। এই টপিক্সের উপরে বোর্ডে, বিভিন্ন বোর্ডে যতগুলি কোশ্চেন আসছে সবগুলি আমি সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের কমপ্লিট করাবো। তাহলে তোমাদের ম্যাথ করা শেষ, বোর্ড কোশ্চেন করা শেষ। তাহলে থাকলো কি? স্যার MCQ। তাইলে এই টপিক্সের উপরে বিভিন্ন বোর্ডে অথবা বিভিন্ন কলেজে যে ইম্পর্ট্যান্ট অবজেক্টিভগুলি আসছে, MCQগুলি আসছে, সেগুলি আস্তে আস্তে তোমাদের আমি শিখাবো। তোমরা অবজেক্টিভগুলো আমার সাথে সাথে লিখবা। তাহলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। তাইলে যে কোনো কলেজের অথবা বোর্ডের পরীক্ষায় কি A+ নিশ্চিত 100%। আচ্ছা, A+ পেয়ে গেলা, খুশির কিছু নাই, এখনও বাকি আছে অ্যাডমিশনে ভালো জায়গায় টিকতে হবে। তো অ্যাডমিশনে ভালো জায়গায় টিকতে হলে এই টপিক্স থেকে অ্যাডমিশনের যেই সমস্ত কোশ্চেনগুলি আসে, কিভাবে পড়লে সেই কোশ্চেনগুলি তোমরা পারবা। আমরা এতক্ষণ যা পড়াইছি, যদি কেউ সব জিনিসটা বুঝে থাকো, তাহলে আশা করি অ্যাডমিশনের ম্যাক্সিমাম জিনিস চলে আসছে। তারপরে অ্যাডমিশনে তো কোনো ইউটিউবের ক্লাস থেকে, কোনো নোট থেকে আসবে না, সেটা আসবে কোথায়? টেক্সট বই থেকে, মূল বই থেকে। এই জন্য আমরা মিনিমাম 2টা মূল বই কীভাবে পড়তে হবে অ্যাডমিশনের জন্য, সেটা তোমাদের আমি শিখাবো। এখন এত কিছুর পরেও, যে এই ক্লাসটা করার পরেও যে স্যার আমার এই জিনিসগুলি আমি করলাম ঠিকই, কিন্তু আমার আরও ক্লিয়ার হওয়ার দরকার ছিল। এই কারণে তোমাকে কি করতে হবে? এই কারণে তোমাকে যে কাজটা করতে হবে, কমেন্ট সেকশনে যে লিখতে হবে যে এই জিনিসগুলি স্যার আমি ভালো ক্লিয়ার বুঝি নাই। যেহেতু তুমি এটা বুঝো নাই, আমার দায়িত্ব হলো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ি। তোমার সেই কমেন্টসটা পড়ে, এবং আরও অনেকে কমেন্টস করবে, কিছু কিছু জিনিস মিস্টেক হতেই পারে, সেই মিস্টেকগুলি নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তার মানে সমস্ত মিস্টেক নিয়ে যদি আমি একটা ভিডিও করি, তারপরে যদি ওই ভিডিওটা দেখে ফেলো, তাহলে এই অধ্যায় নিয়ে কলেজেও পড়তে হবে না, কোচিংয়েও যেতে হবে না, প্রাইভেটেও যেতে হবে না, কোথাও যেতে হবে না।
এখন আমরা জলীয় বাষ্প অর্থাৎ বাষ্প, যাকে ইংরেজিতে বলে ভেপার, এবং গ্যাসের মধ্যে পার্থক্য দেখাবো। এখন আমরা যদি পানিকে তাপ দিতে থাকি তাহলে কি হইতে থাকে? পানি যখন 100 ডিগ্রিতে পৌঁছে তাহলে পানি আস্তে আস্তে ভেপার বাষ্পে পরিণত হতে থাকে। এখন এই বাষ্পের তাপমাত্রা বাড়াইতে 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 যদি 374 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, এই 374 ডিগ্রি সেলসিয়াস কি বলা হয়? পানির সংকট তাপমাত্রা বা জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা। এর আরেক নাম ক্রান্তি তাপমাত্রা, যাকে ইংরেজিতে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। এখন আমরা যদি এই সংকট তাপমাত্রার চেয়ে আরও তাপমাত্রা বাড়াইতে থাকি, ধরো আমরা জলীয় বাষ্পের তাপমাত্রা 375 ডিগ্রি সেলসিয়াস করলাম, বা আরও বাড়াইতে বাড়াইতে মনে করো 400 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে তখন কি আমরা একে জলীয় বাষ্প বলবো? না, তখন আমরা একে বলবো গ্যাস। তার মানে সংকট তাপমাত্রার উপরে চলে গেলেই জলীয় বাষ্প তখন হয়ে যায় গ্যাস। এখন আমরা যদি তাপমাত্রা কমাইতে থাকি, ধরো আমি 373 ডিগ্রি সেলসিয়াস করলাম, বা আরও কমাইতে কমাইতে ধরো 200 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন একে কি বলবো? তখন একে বলবো জলীয় বাষ্প বা বাষ্প, ভেপার। সুতরাং বলা যায় সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস, এবং সকল গ্যাসই সংকট তাপমাত্রার নিচে বাষ্প। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুধাবন কোশ্চেন আসে। গ্যাস এবং জলীয় বাষ্পের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো জলীয় বাষ্পকে শুধু চাপ দিলে, প্রেশার দিলে তরলে পরিণত হয়ে যায়, কিন্তু যে কোনো গ্যাসকে চাপ দিলে কি হয়? তরলে পরিণত হয় না। যেমন অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপরে হাইড্রোজেন গ্যাস, এগুলিকে আমরা চাপ দিলেই লিকুইড করতে পারি না। যেমন তোমরা সাধারণত ম্যাচ লাইট দেখে থাকবে, এর মধ্যে কি থাকে? গ্যাস থাকে না, লিকুইড অবস্থায়। তো এটাকে লিকুইড কীভাবে করা হয়? যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেনের সংকট তাপমাত্রা কত? -119 ডিগ্রি সেলসিয়াস। এখন কিন্তু করোনাকালীন সময়ে মানে অক্সিজেনের বিশাল সংকট। এখন অক্সিজেন গ্যাসকে কি আমরা ইচ্ছা করলে তরল বানাইতে পারবো? না, অক্সিজেনের তাপমাত্রা কমাইতে কমাইতে -119 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। আনার পরে চাপ দিলেই অক্সিজেন তরল হয়ে যাবে। ড্রাই ওয়েদার মানে কি? শুষ্ক বা শুকনো আবহাওয়া। এর মানে কি? বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ যতই কমতে থাকে, বায়ু ততই শুষ্ক হইতে থাকে। পক্ষান্তরে ওয়েট ওয়েদার মানে কি? সিক্ত, ভিজা বা আর্দ্র আবহাওয়া। এর অর্থ হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকে, বায়ু ততই আর্দ্র হইতে থাকে। এখন আমরা জানবো বাষ্পীভবন অর্থাৎ ইভাপোরেশন, মানে বাষ্প কীভাবে তৈরি হয়। যে স্যার, এটা তো আমরা সবাই জানি যে পানির মধ্যে থেকে নিচ থেকে আমরা তাপ দিতে থাকি পানিকে, আর পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তখন স্বাভাবিক কারণে পানি বাষ্পে পরিণত হতে থাকবে। পানির বাষ্পীভবনের তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কীভাবে সে পরিণত হবে? এই পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে তখন আর পানির নিচ থেকে, মাঝখান থেকে, এইখান থেকে, উপর থেকে, সব জায়গা থেকে বাষ্প বেরোতে থাকবে, যেটা আমরা ধোঁয়ার মতো দেখি, বাষ্প বেরোতে থাকে, তাই না? এটা আমরা সবাই দেখি। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে যদি পানি বাষ্পীভূত হয়, তাহলে এই যে আমাদের আকাশে যে মেঘ, বৃষ্টি, শিলা, এত বৃষ্টিপাত হয়, এত পানি বাষ্পীভূত কোথায় থেকে হয়? নিশ্চয়ই এগুলি সমুদ্র থেকে, নদী, খাল, বিল, পুকুর, পশুর থেকে পানি বাষ্পীভূত হতে থাকে। তাহলে নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্রের টেম্পারেচার কখনো কি 100 ডিগ্রি হয়? তাহলে কিভাবে বাষ্পীভূত হয়? অতএব আমরা আজকে থেকে জানবো বাষ্পীভবন 2 প্রকার। একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পীভূত হয়, আর একটার নাম হলো তোমার শত বাষ্পীভবন, সেলফ ইভাপোরেশন। শত মানে কি? সেলফ মানে কি? নিজে নিজে বাষ্পীভূত হয়। যেমন মনে করো সূর্যের তাপ যখন এসে পড়ে, এখন এই পানির তাপমাত্রা 15 ডিগ্রি হোক, 20, 30, 35, 40, 50 যাই হোক না কেন, এই পানির উপরের যে অণুগুলি আছে এরা তো অন্য অণুর সাথে বন্ধনে আবদ্ধ আছে। যখন টেম্পারেচারটা এর উপরে এসে পড়বে, এর যখন সুপ্ত তাপের পরিমাণ সমপরিমাণ তাপ পাবে। সুপ্ত তাপ মানে কি? ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট দ্যাট মিনস সুপ্ত তাপ পেলেই এই অণুগুলি বাষ্প আকারে উড়ে যাবে। কিন্তু এরা 100 ডিগ্রি সেলসিয়াস হলে কি হলে পানির সমস্ত জায়গা থেকে একসাথে বাষ্প বের হয়, কিন্তু শত বাষ্পীভবনে পানির ভিতর থেকে কোনো বাষ্পের কণা বের হয় না, ভেপার বের হয় না। এরা শুধু বের হয় কি? পানির উপরের পৃষ্ঠ থেকে বের হয়, শত বাষ্পীভবন।
আপেক্ষিক আর্দ্রতা বুঝতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে কি, সম্পৃক্ত বাষ্প কি সেটা আমরা আগে বুঝে নিই। এখানে একটা আবদ্ধ পাত্র, পাত্রের মধ্যে এখানে পানি আছে আর এখানে আমরা তাপ দিচ্ছি, হিট দিচ্ছি, তাই না? তাহলে পানি কি করবে? বাষ্পে পরিণত হইতে থাকবে। কিন্তু এখানে যে বায়ুমণ্ডলটা আছে আমরা মনে করি বাষ্পে এই তাপ দেওয়ার পূর্বেই এই বায়ুমণ্ডলে মনে করো 100টা জলীয় বাষ্পের কণা আছে। বোঝার জন্য এটা গল্পের মতো মনে করো, হ্যাঁ? বা তোমার রুমে বা এই খালি জায়গাটায় 100টা জলীয় বাষ্পের কণা আছে। এই যে লিখছি, পূর্বেই ছিল 100টা জলীয় বাষ্পের কণা। জলীয় বাষ্পের কণা মানে কি? জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, যেটা আমরা WV লিখবো সংক্ষেপে, হ্যাঁ? কি লিখবো? WV। তাহলে WV লিখে দিলাম, এই যে WV। 100টা জলীয় বাষ্পের কণা আছে। আচ্ছা, ভালো কথা, এখানে 100টা আছে। এখন আমরা মনে করি একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই বায়ুমণ্ডলে সর্বোচ্চ ম্যাক্সিমাম 130টা জলীয় বাষ্পের কণা থাকতে পারে। ম্যাক্সিমাম কত? 130টা জলীয় বাষ্পের কণা থাকতে পারবে এই বায়ুমণ্ডলে। এখানে ম্যাক্সিমাম 130টা জলীয় বাষ্পের কণা থাকতে পারবে। আচ্ছা, এখন যদি 130-এর কম থাকে তাহলে এই বায়ুকে আমরা বলবো অসম্পৃক্ত বায়ু। কি? আনস্যাচুরেটেড, মানে অসম্পৃক্ত বায়ু। তাহলে এখন আমরা তাপ দেই নেই, হিট দেই নেই, তাহলে এই বায়ুমণ্ডলে সর্বোচ্চ মানে কয়টা জলীয় বাষ্পের কণা আছে? 100টা। কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারবে কয়টা? 130টা। তার মানে এই বায়ুমণ্ডল ম্যাক্সিমাম 130টা জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারবে। 130টা যদি হয়ে যায়, পুরোপুরি ফুলফিল হয়ে যায়, তাইলে আমরা বলবো একে সম্পৃক্ত বায়ু, মানে স্যাচুরেটেড। আর 130-এর কম যাই হোক সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত বায়ু। তাহলে এখন আমরা হিট দেই নেই, তো এই মুহূর্তে বায়ুতে 100টা জলীয় বাষ্পের কণা আছে। তার মানে হিট দেওয়ার পূর্বেই ছিল 100টা জলীয় বাষ্পের কণা। তাহলে এই মুহূর্তে বায়ুমণ্ডলটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত না অসম্পৃক্ত? নিশ্চয়ই অসম্পৃক্ত বলবো। অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা গল্পটাকে আরেকটু সুন্দর করি। আমরা এখানে যে হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে আমি মনে করি প্রতি মুহূর্তে এই পানি থেকে 20টা করে জলীয় বাষ্পের কণা বায়ুমণ্ডলে যাচ্ছে। কয়টা করে? প্রতি মুহূর্তে। তার মানে প্রতি মুহূর্তে মানে আমি ধরে নিই প্রতি সেকেন্ডে ওয়াটার ভেপার, জলীয় বাষ্পের কণা তৈরি হচ্ছে 20টি করে। প্রতি সেকেন্ডে কয়টি করে? 20টি করে। মানে প্রতি সেকেন্ডে এই পানি থেকে 20টি করে জলীয় বাষ্পের কণা এখানে ডুববে, 20টি করে এখানে ডুববে। তাহলে প্রতি সেকেন্ডে তো ফিক্সড 20টি করে ডুববে। ওকে, এটা কিন্তু গল্প বোঝানোর জন্য। ওকে, এবার তোমরা একটু ভাবো তো, এখানে ছিল 100টা আর 20টা চলে আসলো। যদি আসে তাহলে এখানে কি হবে? জলীয় বাষ্পের কণা আরও বাড়তে থাকবে। আর আমরা জানি কি করি? জলীয় বাষ্পের কণা অল টাইম কি ধাক্কাধাক্কি করতে থাকে নাকি? অল টাইম মুভমেন্ট, গতিশীল অবস্থায় থাকে। টোটালটা কাইনেটিক এনার্জি, তাই না? মানে এই যে ধাক্কাধাক্কি করার সময় এরা নিজেদের সাথে ধাক্কা খাবে, পাত্রের সাথে ধাক্কা খাবে। কিছু কিছু জলীয় বাষ্পের কণা দেখো পানির সাথেও ধাক্কা খাবে। তো পানির সাথে যখন জলীয় বাষ্পের কণা ধাক্কা খাবে তাহলে পানির সাথে এগুলি আটকে থাকবে না। তাহলে এই জলীয় বাষ্পের কণাগুলোর উপরে যেতে পারবে না, ফলে তারা পানিতে পরিণত হয়ে যাবে। আমরা বোঝানোর জন্য যদি এই মুহূর্তে 100টা ছিল, 20টা যখন এর ভিতরে ঢুকছে, এই বায়ুমণ্ডলের আরও 20টা জলীয় বাষ্পের কণা আসছে, এর মধ্যে 5টা জলীয় বাষ্পের কণা পানিতে ফিরে আসছে। তার মানে 5টা জলীয় বাষ্পের কণা পানিতে পরিণত হয়ে গেছে। তাহলে কি 20টা যোগ হবে? নিশ্চয়ই না। তাহলে এখান থেকে তৈরি হয়েছিল কয়টা? 20টা। কিন্তু এখানে 15টা কি হবে? এর সাথে যোগ হবে। তার মানে 115। আর 5টা কোথায়? পানিতে ফিরে আসবে। তাহলে প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে কয়টা? 20টা। ফিরে আসছে কয়টা? 5টা। তাহলে আমার আগে 100টা ছিল, 100টার সাথে যোগ হবে কয়টা? ওই যে 15টা। তাহলে আমার টোটাল হলো 115, 115টা। আবারও বলছি, এখানে ম্যাক্সিমাম কয়টা জলীয় বাষ্পের কণা থাকতে পারবে বলো? 130টা। তাহলে এখন আছে কয়টা? 115টা। এই বায়ু কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? নিশ্চয়ই অসম্পৃক্ত। তাহলে এই মুহূর্তটা অসম্পৃক্ত। আমি সরেও লিখলাম অসম্পৃক্ত, মানে কি আনস্যাচুরেটেড। ওকে, এবার আসো পরের সেকেন্ডে আরও 20টা উঠলো। এবার যদি 20টা ওঠে, এবার জলীয় বাষ্পের কণা আরও বেড়ে গেল। এবার ধাক্কাধাক্কি আরও বেড়ে গেছে। তার মানে আগের চেয়ে এখন পানিতে ফিরে আসার পরিমাণ আরও বেড়ে যাবে। প্রথম কয়টা ফিরে আসছিল পানিতে? 5টা। এইবার আমরা মনে করি যেহেতু পরিমাণ বেশি হয়ে গেছে, 10টা পানিতে ফিরে আসবে।
তাহলে ওয়াটার ভেপার পানিতে ফিরে আসছে কয়টা, আরও 10টা, রয়ে গেল কয়টা, 10টা। তাহলে 1 2 5, তাহলে 1 2 5, তাহলে আমাদের 115টার মধ্যে 10টা বায়ুমণ্ডলে রয়ে গেল, তার মানে টোটাল হলো আমার 1 2 5। এবার ইন দ্য মোমেন্ট এই বায়ুতে 125টা জলীয় বাষ্পের কণা আছে, কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারবে কয়টা, 130টা। তাহলে তো ফুলফিল হয় নাই, তাহলে এই বায়ুটা এই মুহূর্তে আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত, তার মানে এটাও আমাদের অসম্পৃক্ত। আচ্ছা, এবার পরের সেকেন্ডে আরও 20টা জলীয় বাষ্পের কণা উঠলো, এবার আরও বেশি ঘন হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে, এবার আরও ধাক্কি বেশি, এবার পানিতে ফিরে আসার পরিমাণ আগের চেয়ে বেশি হয়ে যাবে। এবার মনে করি এই 20টার মধ্যে 15টায় পানিতে ফিরে আসছে, 15টা, তাহলে ছিল কটা, 125টা। 20টার মধ্যে যদি 15টায় পানিতে ফিরে আসে, রয়ে গেল কয়টা, আরও 5টা, তাহলে হলো না 130টা। তাহলে এখানে যেহেতু 5টা রয়ে গেল, টোটাল হলো 130টা। এখন তোমরাই বলো এই বায়ুমণ্ডলে ম্যাক্সিমাম সর্বোচ্চ কয়টা জলীয় বাষ্পের কণা থাকতে পারে, 130টা। এই দেখো 130টাই হয়ে গেছে, তার মানে এই বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা পুরোপুরি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। তার মানে যতটুকু থাকার কথা সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প হয়ে গেছে, আর একটু থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে বায়ুমণ্ডলটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বায়ু। তাহলে এই মুহূর্তে আমরা বলবো সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত মানে কি, স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে আর জলীয় বাষ্পের কণা এখানে এর চেয়ে বেশি থাকা সম্ভব নয়। আচ্ছা, মনে করি পরের সেকেন্ডে আরও 20টা জলীয় বাষ্পের কণা উঠলো। এবার খেয়াল করো 130টা তো আমার আছেই, তাই না? তো এখানে তো 130টা বেশি থাকতেই পারবে না। তাহলে 20টা যদি এখন পানির থেকে উঠে জলীয় বাষ্পের কণা বায়ুতে, নিশ্চয়ই যেহেতু 130টার বেশি থাকতে পারবে না, এই 20টাই আবার কী করবে, পানিতে ফিরে আসবে। ম্যাক্সিমাম যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার থেকে যদি কম থাকে তাহলে বলি আমরা কি, অসম্পৃক্ত। আর যে পরিমাণ ধারণ করতে পারে যদি 100% ফুলফিল হয়ে যায়, তখন আমরা তাকে বলি সম্পৃক্ত। এখন আমরা শিশিরাঙ্ক অর্থাৎ ডিউ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরাই বলো এই যে শিশির পড়ে, হ্যাঁ, এটা কি শীতকালে পড়ে না গ্রীষ্মকালে পড়ে? স্যার শীতকালে পড়ে, গ্রীষ্মকালে কেন শিশির পড়ে না? এখন আমরা আসি, গ্রীষ্মকালে কি তাপমাত্রা বেশি আর শীতকালে কি তাপমাত্রা কম? কারণ শিশির কি আসলে জলীয় বাষ্পের কণা, তাই না? তার মানে তাপমাত্রা বেশি থাকলে গ্রীষ্মকালে অনেক বেশি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারে, এজন্য সেগুলি ঝরে পড়ে না, শিশিরও পড়ে না। এখন যখন শীতকাল চলে আসে তখন কি হয়, তাপমাত্রা অনেক কমে আসে, তার মানে কি বায়ুমণ্ডল অত বেশি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারে না, বিদায় এগুলি ঝরে পড়ে গাছ লতা পাতার উপরে, আমরা বলি শিশির পড়েছে, তাই না? তাহলে বোঝা গেল তাপমাত্রার সাথে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার সম্পর্ক কি, সমানুপাতিক। যত তাপমাত্রা বেশি জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেশি, যত তাপমাত্রা কম জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কম। তাহলে আমরা বলতেই পারি তাপমাত্রা সমানুপাতিক, প্রপোর্শনাল বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। তাহলে আমরা বলতেই পারি বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তাপমাত্রার সমানুপাতিক, প্রপোর্শনাল। এখন এই জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা গল্প তৈরি করছি, চলো গল্পটাকে শুনি। গল্পটা কি, ধরি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ু সর্বোচ্চ 150টি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারে। এখন তাপমাত্রা যদি কমে যায় 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে বায়ু কী করবে, মনে করি 125টি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারবে, 125টি। তাপমাত্রা যদি আরও কমে দিই আমরা, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, তাহলে এই মুহূর্তে বায়ু মনে করো 100টি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারে। তাপমাত্রা যদি আমরা আরও কমে দিই, ধরো 5 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, তাহলে বায়ু 95টি জলীয় বাষ্পের কণা ধরে রাখতে পারবে। আচ্ছা, এটা একটা গল্প জাস্ট। তাপমাত্রা কমার সাথে সাথে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমতে থাকবে। এখন আমরা এমন একটা আবদ্ধ স্থানকে কল্পনা করি, বেছে নেই যেই স্থানের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। আর এই আবদ্ধ স্থানে মনে করো জলীয় বাষ্পের কণা আছে কয়টা, 100টি।
এখন আমরা এখান থেকে কি দেখতে পাই, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম 125টা জলীয় বাষ্পের কণা থাকতে পারবে, কিন্তু আছে কয়টা, 100টি। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্থানের বায়ু অসম্পৃক্ত, মানে কি আনস্যাচুরেটেড। এখন যদি আমরা এই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে চাই, যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম 125টা থাকতে পারবে, তাহলে আরও 25টা জলীয় বাষ্পের কণা এখানে ঢুকাইতে হবে। এখন এটা কি আসলে সম্ভব, জলীয় বাষ্পের কণা ঢুকানো গুনে গুনে? এটা আসলে সম্ভব না। তাহলে আরেকটা পদ্ধতি আছে, সেটা কি, সেটা হলো তাপমাত্রা কমিয়ে আমরা এই বায়ুকে সম্পৃক্ত করতে পারি। ধরো আমি তাপমাত্রা 30 ডিগ্রি থেকে কমাইতে কমাইতে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস করে ফেললাম। করলে আমরা কি দেখি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্থানে সর্বোচ্চ 100টা জলীয় বাষ্পের কণা থাকতে পারবে। তাহলে আমি বলতে পারি এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবদ্ধ স্থানটা, তার ভিতরে যে জলীয় বাষ্প ছিল তার দ্বারা সে সম্পৃক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত হয়ে গেল, ভালো কথা। এবার যদি তাপমাত্রা আরও কমে দেয় 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে ম্যাক্সিমাম 95টা থাকতে পারবে। তাহলে আছে কয়টা, 100টা, কিন্তু থাকতে পারবে কয়টা, 5 ডিগ্রিতে 95টা। তাহলে বাকি 5টা কী করবে, এই যে ঝরে পড়বে কোথায়, ঘাস লতা পাতায় ঝরে পড়বে, যাকে আমরা শিশির বলি। ওকে, এখন তাহলে কখন থেকে পড়া স্টার্ট করলো, যখন বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল, তার আর ধারণ করার ক্ষমতা নাই, তখন থেকে জলীয় বাষ্প পড়তে স্টার্ট করলো। এই জন্য সম্পৃক্ত তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। এখন পরীক্ষায় 1 নম্বর দিয়ে কোশ্চেন আসে, সংজ্ঞা আসে, ডেফিনেশন, যে শিশিরাঙ্ক কাকে বলে। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। তাহলে এই স্থানের বায়ু, তার ভিতরে যে জলীয় বাষ্প ছিল, কত তাপমাত্রায় সম্পৃক্ত হলো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হলো। তাহলে আমরা বলতে পারি এই 10 ডিগ্রি হলো শিশিরাঙ্ক। এই 10 ডিগ্রি তাপমাত্রার নাম হলো শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের তাপমাত্রাকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখান থেকে আমরা ঘনীভবন অর্থাৎ কনডেনসেশন ব্যাপারটাকে সেটা একটু দেখাইতে চাই। দেখো, যখন টেম্পারেচারটা 5 ডিগ্রি হয়ে গেল, তখন কিন্তু এখানে ম্যাক্সিমাম কত, 95টা থাকতে পারবে। তার মানে বাকি 5টা কী করবে, ঝরে পড়বে না এখানে। তাহলে এখানে থাকতে পারবে কটা, 100টা থেকে 95টা আছে বায়ুমণ্ডলে ঘোরাঘুরি করতেছে, আর 5টা শিশির হয়ে পড়ে গেল। এই 5টা কি বলবো আমরা, ঘনীভবন, মানে 5টা জলীয় বাষ্পের কণা ঘনীভূত হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা অসংখ্য এরকম দেখে থাকি। যেমন আমরা 1 গ্লাস পানিতে বরফ নিলাম, অথবা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করো, তুমি কিছুক্ষণ বায়ুমণ্ডলে রাখার পরে তারপর চারিদিক থেকে ঘেমে ঘেমে পানি পড়ছে। এই পানিটা আসলে কি, জলীয় বাষ্পের কণা ঘনীভূত হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ঘনীভবন। এছাড়া যদি তুমি রুমে এসি লাগাও, তো এসি লাগালে যে টেম্পারেচার ছিল, এসি লাগানোর ফলে টেম্পারেচারটা অনেক নিচে নেমে আসে। তাহলে এই জলীয় বাষ্পের কণা কি আমাদের উপরে শিশির হয়ে পড়ে? যাতে আমাদের উপরে শিশির হয়ে না পড়ে, এই কারণে এসির ভিতরে একটা যন্ত্র আছে, এই জলীয় বাষ্পের কণাগুলি সে টেনে নিয়ে যায়। তুমি দেখবা এসির এক সাইড দিয়ে একটা পাইপ থাকে, সেখান থেকে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে। তার মানে যতটুকু পানি ফোটায় ফোটায় পড়ছে, এতটুকু এই রুমের কি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে। তাহলে ঘনীভূত হয়ে কি কি হয়, তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির হয়, একটা আমরা শুনলাম। আবার যে কুয়াশা, ঊর্ধ্বাকাশে মেঘ, বৃষ্টি, শিলা, এগুলি সবই হলো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার রেজাল্ট, ফলাফল। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবন কোশ্চেন আসে, সেটা কি, কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? তাহলে আমরা কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস বলতে বুঝি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত ছিল। তাপমাত্রা কমিয়ে যখন 10 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, তখন ওই জলীয় বাষ্প দ্বারা ওই স্থানের বায়ু সম্পৃক্ত হয়েছে। পরম আর্দ্রতা কাকে বলে? উত্তর হলো কি, বায়ুর প্রতি একক আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা অনুধাবন কোশ্চেন আসে, সেটা কি, যে কোনো স্থানের পরম আর্দ্রতা 5 গ্রাম পার মিটার কিউব। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ওই স্থানের প্রতি ঘনমিটার আয়তনে 5 গ্রাম জলীয় বাষ্প আছে।
আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় যেটা সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কাকে বলে, এটা বলতে আমরা কি বুঝি, এর সমীকরণটা কি। এই সমীকরণ দিয়েই এখানে ম্যাক্সিমাম ম্যাথগুলি করা হবে। সো একটা ভালোভাবে ক্লিয়ার হইতে হবে আমাদের। হ্যাঁ, তো আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা যেটা বুঝি, আপেক্ষিক মানে রিলেটিভ, রিলেটিভ মানে কি আর, এই জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে 100টা জলীয়বাষ্পের কণা আছে, যে কয়টা আছে আর ম্যাক্সিমাম যে কয়টা থাকতে পারবে, কত বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে ম্যাক্সিমাম 125টা জলীয়বাষ্পের কণা থাকতে পারবে। তাহলে 100/125 এটাই হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ যে কয়টা আছে আর যে কয়টা থাকতে পারবে এই দুইটার অনুপাতে হলো আপেক্ষিক আর্দ্রতা। এটা তোমরা 19-এ শিখছো আমার মনে হয়। যে কয়টা আছে তার যে ভর, এই 100টা কণার ভর স্মল এম, আর এই তাপমাত্রায় ম্যাক্সিমাম যে কয়টা থাকতে পারবে, হ্যাঁ, তার যে ভর ক্যাপিটাল এম, এটাই তো আসলে আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ। এখন আমরা এখানে কি লিখতে পারি, 4/5। তাহলে আপেক্ষিক আর্দ্রতা একটা ফ্র্যাকশনাল নাম্বার, মানে ভগ্নাংশ হয়ে গেল। এটা বলতে আপেক্ষিক আর্দ্রতা 4/5, এটা দিয়ে কি বুঝতেছি, মানে মনে হয় কিছুই বুঝতেছি না। এই কারণে এটারে শতকরায় প্রকাশ করা হয় 100%। যখনই 100% হয় তখন হয়ে যায় আপেক্ষিক আর্দ্রতা 80%। এইবার কিন্তু আমরা একটা মিনিং বুঝতে পারতেছি। আচ্ছা, 80% মানে কি, 80/100, এটা তো সবাই জানি। তাহলে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 80% বলতে কি বুঝো, অনুধাবন আসে খুব ইম্পর্টেন্ট সংখ্যা। সেটা হলো কি, ওই স্থানে সর্বোচ্চ 100টা থাকতে পারবে, তার মধ্যে কয়টা আছে, 80টা আছে। তাহলে কয়টার অভাব, 20টার অভাব। আবার কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা যদি এরকম হয় 60%, সেম কাহিনী। তার মানে কি, ওই স্থানে 100টা থাকতে পারবে, তার মধ্যে কয়টা আছে, 60টা আছে। তার মানে কি 40টার অভাব। এখন আপেক্ষিক আর্দ্রতার অঙ্কগুলি যখন করবা তোমরা এখানে নতুন কিছু টার্ম তোমাদের কাছে মনে হবে। চলো আমরা এই জন্য আপেক্ষিক আর্দ্রতারে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করি। এখানে এই 100 দ্বারা কি বোঝায়, মানে 100টি জলীয়বাষ্পের কণার ভর, তাই না? তাহলে আমরা জিনিসটাকে কীভাবে লিখবো, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর। সবাই লেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, এটা সবার মাথায় থাকতে হবে। কি, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, দ্যাট মিন্স 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত, মানে এই যে এখানে যে কয়টা আমাদের ছিল, এটা তো যে কয়টা ছিল, কয়টা ছিল, 100টা ছিল। বায়ুর তাপমাত্রায়, সবাই লেখো, নির্দিষ্ট আয়তনের, নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত, বায়ুতে উপস্থিত, উপস্থিত মানে 100টা, হ্যাঁ, জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর, এতটি জলীয় বাষ্পের ভর। যা জিনিসটা আরেকবার বলি বোঝানোর জন্য, মানে বায়ুর তাপমাত্রা মানে কি, যেই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করব ওই স্থানে একটা টেম্পারেচার আছে, আমরা ধরে নিচ্ছি ওই স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্থানের বায়ুতে যে 100টি জলীয়বাষ্পের কণা আছে তার ভর। তাহলে কথাটা কীভাবে লেখা যায়, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর। এখন 125 দিয়ে কি বোঝায়, 125 দিয়ে বোঝায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে ম্যাক্সিমাম কয়টা, 125টা জলীয়বাষ্পের কণা থাকতে পারবে। তাহলে এটাকে কীভাবে লেখা যায়, বায়ুর তাপমাত্রায়, সবাই লেখো, বায়ুর তাপমাত্রা মানে কি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে, মানে এই বায়ুকে, ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে, সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর।
জলীয় বাষ্পের ভর। তাহলে আমরা এই 125টা দিয়ে কি বুঝলাম? বায়ুর তাপমাত্রায়, মানে এই স্থানে যে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসে, মানে এই বায়ু কি ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে, কারণ 100টা ছিল, কারণ সম্পৃক্ত করার জন্য কি আরও বেশি লাগবে, এই সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, তার মানে 125টা কণার ভর। এখন যদি পরীক্ষায় আসে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, তুমি কি লিখবা? এই যেটা দেখে দেখে লিখবা, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং বায়ুর তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই দুইটার যে অনুপাত তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে, হয়ে গেল। এখন এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ছোট করে লিখতে চাই, সেটা কীরকম হয়? এখানে আরেকটা লাইন লেখার দরকার, কিন্তু আমি এটা লিখব না, এটা আমি একটু স্কিপ করি, কিন্তু তোমরা লিখে নাও। সেটা কীরকম? এখন দেখো, আমরা জানি জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকবে এখানে তার ভর তত বাড়তে থাকবে, আর ভর যত বাড়তে থাকবে, কারণ জলীয় বাষ্প কণাগুলো তো ধাক্কাধাক্কি করছে, তার মানে চাপ বাড়তে থাকবে। তাহলে যত ভর বাড়বে তত চাপ বাড়বে, যত ভর কমবে তত চাপ কমবে। তাহলে ভরের সাথে চাপের সম্পর্ক কি বলো, তোমরাই বলো, ভরের সাথে চাপের সম্পর্ক কি? নিশ্চয়ই বলবো স্যার প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি সব, তোমরা আরেকটা লাইন এখানে লিখে নাও, সেম একটা দাগ দাগভাবে দিয়ে পুরো ডায়ালগ সব ঠিক থাকবে, জাস্ট ভরের জায়গায় চাপ লিখে দিবা। ভরের জায়গায় তোমরা আবার আমার মতো সংক্ষেপ করো না, হ্যাঁ, তোমরা পরিশ্রমটা করো। তাহলে আমাদের দ্বিতীয় লাইনে হয়ে গেল। এই 125 দিয়ে কি বোঝায়? এই 125 দিয়ে বোঝায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে ম্যাক্সিমাম 125টাই থাকতে পারবে। তার মানে 125টা জলীয় বাষ্প হইলে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্থানের বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি, সবাই লেখো, এটা কিন্তু অঙ্কের কোশ্চেনে থাকবে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। বাহ, এটা বুঝলাম। এখন এই সম্পৃক্ত কথাটা আমরা উপরেও লিখতে চাই, এটা বোঝার জন্য বলছি, এই সম্পৃক্ত কথাটা আমরা উপরেও লিখতে চাই। এখন এই 100টি জলীয় বাষ্পের কণা সম্পৃক্ত হবে কত তাপমাত্রায়, সেটা তোমরা ইতিমধ্যে জানো। যে স্যার আমি এটা মুছে দিলাম বোঝানোর জন্য, এই 100টি জলীয় বাষ্পের কণা দ্বারাই এই স্থানে বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। সেটা কীভাবে? তাপমাত্রা কমায় দিতে হবে। তাপমাত্রা কমায় যদি আমরা 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে হবে 100টি জলীয় বাষ্পের কণার দ্বারাই এই বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। আর সেই 10 ডিগ্রি বলা হয় শিশিরাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি? এই 100টি দ্বারাও সম্পৃক্ত হবে, সবে কোন তাপমাত্রায়? নট 30 ডিগ্রিতে। এই তাপমাত্রা 30 ডিগ্রি থাকলে হবে না, এটা কমায় 10 ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাইলে 100টির দ্বারাই এই স্থানটা সম্পৃক্ত হয়ে যাবে। আর সেই তাপমাত্রাকে আমরা কি বলি? 10 ডিগ্রিকে শিশিরাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লেখো, শিশিরাঙ্কে, সবাই লেখো, এটা লিখতে হবে বারে বারে। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। জলীয় বাষ্পের চাপ। একটা জিনিস খেয়াল করছো, এখানে সম্পৃক্ত কথাটা আছে, নিচেও আছে। এখন শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। আর আপেক্ষিক আর্দ্রতা তো আমাদের আর আছেই, এটাকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব, 100%। তাহলে আজকে থেকে আমাদের আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ মুখস্থ হয়ে গেল, যে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%।